আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গাজা সীমান্তে বড় সেনাঘাঁটি বানানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। লাতিন আমেরিকায় মার্কিন রণতরী, ভেনেজুয়েলাকে ঘিরে যুদ্ধের উত্তেজনা বাড়ছে। পশ্চিম তীরে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে ফরাসি প্রেসিডেন্টের কড়া বার্তা। জর্জিয়ায় ২০ আরোহীসহ তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত। অন্ধকারে গাজা, যুদ্ধবিরতি সত্ত্বেও বিদ্যুৎবিহীন বাসিন্দারা। গাজা সীমান্তে বড় সেনাঘাঁটি বানানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের গাজা সীমানা এলাকায় বড় একটি সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরায়েলি অনুসন্ধানী সংবাদ মাধ্যম শরিন জানিয়েছে, এই ঘাঁটি নির্মাণে প্রায় $50 কোটি খরচ হতে পারে। এই ঘাঁটিতে 1000-এর বেশি সেনা ও ভারী অস্ত্র রাখতে চায় মার্কিন সরকার। প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বানানোর সিদ্ধান্তে উদ্বেগ দেখা গেছে মধ্যপ্রাচ্যে। অনেকের ধারণা, ইসরায়েলকে সাহায্য করে যুক্তরাষ্ট্রের এটি নতুন আগ্রাসনের ইঙ্গিত। ইসরায়েলি গণমাধ্যমটির প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি এই ঘাঁটি ওয়াশিংটনকে ইসরায়েলের সরাসরি সমন্বয় ছাড়াই কাজ করার ক্ষমতা দিবে। পরিস্থিতি নিজেদের মতো গঠন করার সুযোগ তৈরি করবে খোদ আমেরিকা। গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়েও আলোচনা করেছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ নিয়ে বৈশ্বিক ক্ষোভ যখন তীব্র হচ্ছে, তখন এই পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। তাদের মতে, ইসরায়েল হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক চাপ কমাতে তার মিত্রদের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এই বিষয়ে সতর্ক করেছেন, এই ধরনের পদক্ষেপ এক দখলজাতিকে অন্য দখলজাতি দিয়ে প্রতিস্থাপন করার প্রচেষ্টা মাত্র, অর্থাৎ ইসরায়েলি সেনাদের জায়গায় বিদেশি সৈন্যদের বসানো। নভেম্বরের শুরুতে গাজার হামাস আন্দোলনের সিনিয়র নেতা মুসা আবু মারজুক বলেছেন, আমরা এমন কোন সামরিক বাহিনী মেনে নিতে পারি না যা গাজায় দখলদার সেনাবাহিনীর বিকল্প হিসেবে কাজ করবে। আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানের সন্ত্রাস হামলার পর এই হুঁশিয়ারি দিল দেশটি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাস হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তিনি আফগান তালিবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে তারা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত 2 দিনে পাকিস্তানে 2টি বড় সন্ত্রাস হামলার ঘটনা ঘটেছে। এর একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে, অপরটি রাজধানী ইসলামাবাদে। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরে এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, এই হামলাগুলোর পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আফগান তালিবান সরকারের হামলার নিন্দাকে অবিশ্বাস্য বলে প্রত্যাখ্যান করেন। আসিফ বলেন, তালিবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের উপর হামলা চালাচ্ছে। পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান জবাব দেবে। তিনি আরও বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না, তবে আমাদের উপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 12 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছেন। এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অর্থাৎ টুইটারে দেওয়া এক পোস্টে খাজা আসিফ লিখেছিলেন, আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত পর্যায়ে লড়ছে, ইসলামাবাদের এই আত্মঘাতী হামলাই তাদের চোখ খুলে দেওয়ার মতো। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী এই লড়াই সমগ্র পাকিস্তানের যুদ্ধ, আর সেনাবাহিনীর ত্যাগই জাতিকে নিরাপত্তা বোধ দিচ্ছে। লাতিন আমেরিকায় মার্কিন রণতরী, ভেনেজুয়েলাকে ঘিরে যুদ্ধের উত্তেজনা বাড়ছে। ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নাটকীয় গতিতে জোরদার হচ্ছে। এরই মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে। গতকাল মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেন, গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকা অঞ্চলে জেরাল্ড ফোর্ড মোতায়েনের নির্দেশ দেন। জেরাল্ড ফোর্ডের সঙ্গে 8টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজ এবং F-35 যুদ্ধবিমান ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। 2017 সালে কমিশন পাওয়া জেরাল্ড ফোর্ড যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। এখানে 5000-এর বেশি নাবিক কর্মরত। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এ খবর নিশ্চিত করে পেন্টাগন বলেছে, তাদের রণতরী মোতায়েনের লক্ষ্য মাদক পাচার প্রতিহত করা এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রগুলো দুর্বল ও ধ্বংস করা। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অভিযোগ, লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের এ সামরিক প্রস্তুতির লক্ষ্য তাকে ক্ষমতাচ্যুত করা। ওয়াশিংটনের অভিযোগ, মাদুরোর
মাদুরোর সঙ্গে মাদক পাচার ও অপরাধী চক্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। মাদুরো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। মাদুরোকে গ্রেফতারে তথ্য প্রদানের জন্য ওয়াশিংটন পুরস্কার ঘোষণা করেছে। গত অগাস্ট মাসে সেই পুরস্কার দ্বিগুণ করে $5 কোটি করা হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে ফরাসি প্রেসিডেন্টের কড়া বার্তা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, পশ্চিম তীরের কোনো অংশ ইসরায়েল সংযুক্ত করার পরিকল্পনা করলে সেটি হবে রেড লাইন। ইউরোপ এটার কড়া জবাব দেবে। মঙ্গলবার প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর এ সতর্কবার্তা দেন ম্যাক্রন। হামাস ইসরায়েল যুদ্ধের 2 বছর পর এবং 1 মাস আগে হওয়া যুদ্ধবিরতির পর এটি ছিল আব্বাসের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর। ম্যাক্রন বলেন, পশ্চিম তীরের ওপর ইসরায়েলের দখল ও বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি জানান, ফ্রান্স ও ইউরোপীয় অংশীদারেরা এই বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেবে। বৈঠকে উভয় নেতা প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ও সংবিধান প্রণয়ন বিষয়ে একটি যৌথ কমিটি গঠনে ঘোষণা দেন। আব্বাস জানান, যুদ্ধ শেষ হলে ফিলিস্তিনে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন সংবিধান খসড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। 2023 সালের অক্টোবরের যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ সময় ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জর্জিয়ায় 20 আরোহী সহ তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত। আজারবাইজান থেকে উড্ডয়নের পর তুরস্কের একটি সামরিক কার্গো উড়োজাহাজ জর্জিয়ায় বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে অন্তত 20 জন তুর্কি সেনাদস্য ছিলেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। গতকাল মঙ্গলবার আজারবাইজান সীমান্তের কাছে জর্জিয়ার কাখেতি অঞ্চলে তুর্কি C-130 সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ টিলা জুড়ে ঘাসের ওপর ছড়িয়ে আছে। কিছু অংশে তখনও আগুন জ্বলছিল এবং ধোঁয়া উঠছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা গেছে উড়োজাহাজটি আকাশে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। ঘটনার সময় আঙ্কারায় ভাষণ দিচ্ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। ভাষণ চলাকালীন দুর্ঘটনার খবর জানতে পেরে তিনি শহীদদের জন্য সমবেদনা জানিয়েছেন। এরদোয়ান, তার কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউই এখনও দুর্ঘটনার কারণ বা নিহত মানুষের সংখ্যা প্রকাশ করেননি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উড়োজাহাজটিতে তুর্কি ও আজারবাইজানি সেনাও থাকতে পারেন। তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম বারাকেক্সে বলেছেন, তিনি আজকের তুর্কি সশস্ত্র বাহিনী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গভীরভাবে শোকাহত। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তুর্কি মিত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। অন্ধকারে গাজা, যুদ্ধবিরতি সত্ত্বেও বিদ্যুৎবিহীন বাসিন্দারা। সূর্য ডুবে যাওয়ার পর মাগরিবের নামাজ পড়ি, তারপর সারা রাত আমরা অন্ধকারে থাকি। টর্চের আলো পেলে রাতের খাবার খাই, যদি না থাকে রাতের খাবার বা আলো ছাড়াই 2 সন্তানকে নিয়ে ঘুমাতে যাই। এভাবেই নিজেদের অবস্থা বর্ণনা করছিলেন 31 বছর বয়সী ফিলিস্তিনি মা হানান আল জুজু। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ফিলিস্তিনি ছিটমহলের দক্ষিণে রাফা শহরে প্রথম বাস্তুচ্যুত হওয়ার সময় মোমবাতির ওপর তাদের নির্ভর করতে হতো, কিন্তু তাঁবুতে আগুন লাগার শঙ্কায় তারা তাও ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। জুজু বলেন, আমরা একটি এলইডি লাইট সংগ্রহ করেছিলাম, কিন্তু এটি ভেঙে গেছে। মেরামত করার জন্যও আমাদের কাছে টাকা নেই। একটি ব্যাটারি কেনারও চেষ্টা করেছি, কিন্তু আমাদের পক্ষে ব্যাটারির দাম মেটানো সম্ভব নয়। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের আগে গাজার বিদ্যুতের সবচেয়ে বেশি অংশ আমদানি করা হতো ইসরায়েল থেকে। বৃষ্টি থেকে আসত 120 মেগাওয়াট এবং ছিটমহলের একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি থেকে আসত আরও 60 মেগাওয়াট বিদ্যুৎ। 2023 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল গাজাকে সম্পূর্ণ অবরোধ করে। কয়েকদিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যায়।